আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। গত ভিডিওতে আমরা শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ সম্পর্কে বলেছিলাম। সো আজকে আমাদের হট টপিক, যেটার নাম হলো দ্বিপদ নামকরণ, খুবই ইম্পর্টেন্ট। সৃজনশীলের প্রায় ক্ষতে তুমি গিয়ে দেখবা যে দ্বিপদ নামকরণ কাকে বলে ব্যাখ্যা করো। সো আজকে আমরা এই দ্বিপদ নামকরণ এবং এই দ্বিপদ নামকরণের যে নিয়মগুলো আছে, নিয়মগুলো প্লাস 13 নং পৃষ্ঠার মধ্যে যে বিভিন্ন প্রাণীর নামগুলো আছে সেগুলো আমরা শেখার চেষ্টা করব। ঠিক আছে, সো চলো প্রথমে আমরা খাতায় কিছুক্ষণ পড়ালেখা করি, দেন বইতে ট্রান্সফার হবো। খেয়াল করো, দ্বিপদ নামকরণ। দ্বিপদ নামকরণ, সো দ্বি মানে তো দুই, যে কেউ জানো। পদ মানে হলো এইখানে অবশ্যই দুইটা পদ থাকবে। দুইটা পদ নিয়ে যে নামকরণ তাকে বলা হয় দ্বিপদ নামকরণ। এখন দুইটা পদ কি কি? আমরা শ্রেণীবিন্যাসের 7টা ধাপ পড়েছিলাম। সেই 7টা ধাপের নিচের দুইটা ধাপ হলো ঘন এবং হলো প্রজাতি। ঘন এবং প্রজাতি। তার মানে দ্বিপদ নামকরণ কাকে বলে? কোনো প্রাণীর বৈজ্ঞানিক নাম দুটি পদ দ্বারা গঠিত হয়। যেমন গোল আলুর যদি আমি বৈজ্ঞানিক নাম ধরি, গোল আলুর যদি আমি বৈজ্ঞানিক নাম লিখি তাহলে সোলানাম টিউবারোসাম। খেয়াল করো, সোলানাম টিউবারোসাম। এই সোলানামটা হলো গোল আলুর ঘনের নাম এবং টিউবারোসামটা হলো গোল আলুর প্রজাতির নাম। বুঝতে পারছো? তাহলে গোল আলুর, যদি তোমার পরীক্ষায় এমসিকিউতে কোশ্চেন আসে গোল আলুর ঘনের নাম কি? সোলানাম। গোল আলুর প্রজাতির নাম কি? টিউবারোসাম। এই যে দুইটা পদ, ঘন একটা পদ, প্রজাতি একটা পদ, এই দুইটা পদ নিয়ে যে নামকরণ করা হয়েছে সেটারই বলা হয় দ্বিপদ নামকরণ। এই দ্বিপদ নামকরণ কে আবিষ্কার করছে? ক্যারোলাস লিনিয়াস। শ্রেণীবিন্যাসের জনককে ক্যারোলাস লিনিয়াস। আবার পুরো জীববিজ্ঞানের জনক কে? তাহলে হবে অ্যারিস্টটল। শ্রেণীবিন্যাসের জনক এবং দ্বিপদ নামকরণের জনক হলো ক্যারোলাস লিনিয়াস, বাট পুরো জীববিজ্ঞানের জনক হলো অ্যারিস্টটল। এটা কিন্তু মাথায় রাখতে হবে। সো আসো এবার আমরা বইতে কনভার্ট হই। খেয়াল করো, এখানে কি বলছে? একটি জীবের বৈজ্ঞানিক নামের দুটি অংশ বা পদ নিয়ে গঠিত হয়। প্রথম অংশটি তার ঘনের নাম এবং দ্বিতীয় অংশটি তার প্রজাতির নাম। যেমন গোল আলুর বৈজ্ঞানিক নাম হলো সোলানাম টিউবারোসাম। এখানে সোলানাম হলো গোল আলুর ঘন এবং টিউবারোসাম হলো গোল আলুর প্রজাতি। এইরকম দুটি পদ নিয়ে গঠিত নামকেই বলা হয় দ্বিপদ নাম, এবং এই নামকরণ প্রক্রিয়াটাকে বলা হয় দ্বিপদ নামকরণ পদ্ধতি। আচ্ছা, এই দ্বিপদ নামকরণের লক্ষ্য কি? এই বিশাল এবং বৈচিত্র্যময় জীবজগতের প্রতিটি জীবকে আলাদাভাবে সঠিকভাবে জানা। এখন আমাদের খেয়াল করো, আমি প্রথম ক্লাসেই বলছিলাম যে জীব কয় প্রকার? 2 প্রকার। একটা উদ্ভিদ আর একটা প্রাণী। উদ্ভিদ মিনস বোটানি। উদ্ভিদ বিজ্ঞানে বলা হয় বোটানি, প্রাণী বিজ্ঞানে বলা হয় জুলজি। খেয়াল করো, তাহলে উদ্ভিদের নামকরণ যখন হবে তখন এই বোটানির মধ্যে বা একটা সংস্থা থাকবে যেটার নাম ICBN, ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার, ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লেচার। দুইটা সংস্থা বা দুইটা পুস্তকের মতো আকারে লেখা হয়, যেটা ICBN এবং ICZN। ICBN হলো ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার, আর ICZ হলো ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লেচার। যদি কোনো উদ্ভিদের নাম লেখা হয় তখন এটা এই পুস্তকে কি করা হবে? সংরক্ষণ করা হবে। যদি কোনো প্রাণীর নাম লেখা হয় তখন এই জুলজিক্যাল নোমেনক্লেচার এই পুস্তক আকারে কি করা হবে? সংরক্ষিত করা হবে। অ্যান্ড অলওয়েজ দ্বিপদ নামকরণ ল্যাটিন ভাষায় লিখতে হবে। এবার আসো দ্বিপদ নামকরণের যে একটু ডিটেলস আছে সেটা জানার চেষ্টা করি। খেয়াল করো, 1753 সালে সুইডিশ বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস স্পেসিস প্লান্টেরাম বইটি রচনা করেন। প্রায় কোশ্চেন আসে যে স্পেসিস প্লান্টেরাম বইটি কে রচনা করেন? ক্যারোলাস লিনিয়াস। কত সালে? 1753 সালে। এই বইটিতে উদ্ভিদ বিজ্ঞানের এই গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হয়েছে। আচ্ছা, এগুলো বাংলা। খেয়াল করো, আমরা এটার দ্বিপদ নামকরণ কিভাবে লিখতে হবে সেটার নিয়মের মধ্যে চলে যায়। 1 নম্বর নিয়ম, খেয়াল করো, 1 নম্বর নিয়ম কি বলছে? যে নামকরণ অবশ্যই ল্যাটিন ভাষায় হতে হবে। নামকরণ, দ্বিপদ নামকরণ অবশ্যই কোন ভাষায়? ল্যাটিন ভাষায় হতে হবে। এখানে বাংলাদেশের প্রাণী বিজ্ঞানী সাজিদ আলী হাওলাদার সম্প্রতি নতুন একটা ব্যাঙ আবিষ্কার করছেন। যে ব্যাঙটা শুধুমাত্র ঢাকায় পাওয়া যায়, এই কারণে তিনি এর নাম দিয়েছেন জাকেরানা ঢাকা। ঢাকা তো এটা ঢাকায় পাওয়া যায় এই কারণে এটার নামকরণ করেছেন। জাকেরানা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের প্রতিষ্ঠাতা কাজী জাকের হোসেনের প্রতি সম্মান দেখিয়ে তিনি জাকেরানা নামকরণ করেছেন। আচ্ছা, 2 নম্বর,
খেয়াল করো। 2 নম্বর হলো বৈজ্ঞানিক নামের দুটি অংশ থাকবে, প্রথম অংশটি ঘন এবং দ্বিতীয় অংশটি প্রজাতির নাম, যেটা বলছিলাম ল্যাভিওরোহিতা। যেমন রুই মাছের বৈজ্ঞানিক নাম যদি ল্যাভিওরোহিতা হয়, তাহলে ল্যাভিওটা হলো রুই মাছের ঘন, রোহিতাটা হলো রুই মাছের প্রজাতি। 3 নম্বরে আসো, জীবজগতের প্রতিটি বৈজ্ঞানিক নামকে অনন্য হতে হয়। অনন্য মানে কি? ইউনিক হইতে হবে, কারণ একই নাম দুটি পৃথক জীবের জন্য ব্যবহারের অনুমতি নেই। অর্থাৎ একটা জীবের জন্য একটা নামই প্রযোজ্য, অন্য কোনো নাম ইউজ করা যাবে না। 4 নম্বর, বৈজ্ঞানিক নামের প্রথম অংশের প্রথম অক্ষর বড় অক্ষর হবে, বাকি অক্ষরগুলো ছোট অক্ষর হবে। যেমন খেয়াল করো, আমরা যদি পেঁয়াজের বৈজ্ঞানিক নাম লিখতে চাই, খেয়াল করো অলিয়াম সেপা, অলিয়াম সেপা। খেয়াল করো, প্রথম অংশের প্রথম অক্ষরটা বড় হবে, বাকি সবগুলো কিন্তু ছোট। দ্বিতীয় অংশেরটাও কিন্তু ছোট হাতের হইতে হবে, সেটাই বলছে। এবং সিংহ হলো প্যান্থেরা লিও। সিংহ কি? প্যান্থেরা লিও। তারপরে 5 নম্বর, বৈজ্ঞানিক নাম মূর্ধন্যের সময় সর্বদা ইটালিক অক্ষরে লিখতে হবে। যেমন ধানের বৈজ্ঞানিক নাম অরাইজা স্যাটিভা, কাতল মাছের বৈজ্ঞানিক নাম কাতলা কাতলা। খেয়াল করো, এগুলো কিন্তু একটু বাঁকা বাঁকা করে লেখা, অর্থাৎ কম্পিউটারে যখন তুমি লিখতে যাবা তখন ইটালিক একটা মাইক্রোসফটের মধ্যে ইটালিক একটা অপশনই আছে, ওই ইটালিক করে দিলে তখন তোমার এইভাবে ফ্রন্টগুলো লেখা হয়ে যাবে। সো যদি তুমি কম্পিউটারে লিখো তাহলে অবশ্যই ইটালিক অক্ষরে লিখতে হবে। আর আমরা তো হাতে তো আর ইটালিক অক্ষরে লিখতে পারবো না, হাতে যখন লিখবো তখন আমরা অবশ্যই এইটার নিচে দাগ দিয়ে দিব, আলাদা আলাদা 2টা দাগ দিয়ে দিব। যেমন সোলানাম টিউবারোসামে, এখানে একটা দাগ, এখানে একটা দাগ। খেয়াল করো, হাতে লেখার সময় ঘন ও প্রজাতির নামের নিচে আলাদা আলাদা দাগ দিতে হবে। যেমন অরাইজার নিচে আলাদা দাগ, স্যাটিভার নিচে আলাদা দাগ, আবার কাতলার নিচে আলাদা দাগ, আবার কাতলার নিচে আলাদা দাগ। তাহলে খেয়াল করো, কাতল মাছের কিন্তু ঘন এবং প্রজাতির নাম সেম, এটা মনে রাখবা। কাতল মাছের ঘন এবং প্রজাতির নাম সেম। তারপরে 7 নম্বরে, যদি কয়েকজন বিজ্ঞানী একই জীবকে বিভিন্ন নামকরণ করে, তবে অগ্রাধিকার আইন অনুসারে প্রথম বিজ্ঞানী কর্তৃক প্রদত্ত নামটি গৃহীত হবে। অর্থাৎ যদি একাধিক বিজ্ঞানী একটা প্রাণীর নামকরণ করেন, তাহলে যে প্রথমে নামকরণ করছে তার নামটাই গ্রহণযোগ্য হবে, বা ওই বিজ্ঞানীটাই গ্রহণযোগ্য হবে, অন্য বিজ্ঞানীরা গ্রহণযোগ্য হবে না। তারপরেরটা দেখো, শেষটা, যিনি প্রথমে কোনো জীবের বিজ্ঞানসম্মত নাম দেবেন তার নাম প্রকাশের সাল সহ উক্ত জীবের বৈজ্ঞানিক নামের শেষে সংক্ষেপে সংযোজন করতে হবে। যেমন হোমো স্যাপিয়েন্স, এটা ক্যারোলাস লিনিয়াস 1758 সালে নামকরণ করছে বিদায় হোমো স্যাপিয়েন্স কার নাম? অবশ্যই মানুষের বৈজ্ঞানিক নাম। হোমো স্যাপিয়েন্স কার নাম? মানুষের বৈজ্ঞানিক নাম। এটা প্রথম কে আবিষ্কার করছে? এই বেড়া বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। এই কারণে দেখো এলতে লিনিয়াস ডট কত সালে আবিষ্কার করছে? 1758 সালে, সেটা সংক্ষেপে দিয়ে দিয়েছে। আবার অরাইজা স্যাটিভা, ধানের বৈজ্ঞানিক নাম কে আবিষ্কার করছে? এই বেড়া ক্যারোলাস লিনিয়াস। এই কারণে এল এবং 1753, অর্থাৎ সংক্ষেপে ওই বিজ্ঞানীর নাম সংক্ষেপে কি করতে হবে? সংযোজন করতে হবে সাল সহ। এবার আসো, কিছু বৈজ্ঞানিক নাম দেওয়া আছে, এগুলো আমি একবার বলে দিই যাতে তোমরা বাসায় পড়তে একটু সুবিধা হয়। যেমন ধানের বৈজ্ঞানিক নাম কি? অরাইজা স্যাটিভা। পাটের বৈজ্ঞানিক নাম কি? কর্কোরাস ক্যাপসুলারিস। আম ম্যাঙ্গিফা রে ইন্ডিকা। কাঁঠাল আর্টোকার্পাস হেটারোফাইলাস। শাপলা নেমফিয়া নচালি। জবা হিবিস্কাস রোজা সিনেনসিস। কলেরা জীবাণু ভিব্রিও কলেরাই। ম্যালেরিয়া জীবাণু প্লাজমোডিয়াম ভিভ্যাক্স। আরশোলা পেরিপ্ল্যানেটা আমেরিকানা। তারপর মৌমাছি এপিসিন্ডিকা। আম ম্যাঙ্গিফার ইন্ডিকা, মৌমাছি হলো এপিসিন্ডিকা। ইলিশ টেনুয়েলোসা ইলিশা। কোনো ব্যাং দুত্তা ফ্রাইনাস মেলানোস্টিকটাস অথবা বুফো মেলানোস্টিকটাস। এটাই সবচেয়ে কঠিন, এটাই পোলাপাইন মনে রাখতে পারে না। কোনো ব্যাং হলো দুত্তা ফ্রাইনাস মেলানোস্টিকটাস অথবা বুফো মেলানোস্টিকটাস। তারপর দুয়েল কপসিকাস স্যাওলারিস। রয়্যাল বেঙ্গল টাইগার প্যান্থেরা টাইগ্রিস। দেখো, রয়্যাল বেঙ্গল টাইগার হলো প্যান্থেরা টাইগ্রিস, আবার সিংহ কিন্তু হলো প্যান্থেরা লিও। সো এই দুইটা কাছাকাছি। মানুষ হোমো স্যাপিয়েন্স, খুবই ইম্পর্টেন্ট মানুষ হোমো স্যাপিয়েন্স। তো আশা করি তোমরা এগুলো বোঝার কথা। এগুলো যেহেতু বাংলায় লিখছে এই কারণে আমি আর এক্সট্রা করে লিখি নাই, বই থেকেই বুঝাই দিছি। তো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্টসে অবশ্যই জানাবা। আজকের জন্য এখানেই সমাপ্ত করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।